তোমার স্বামীর সামনে বড় বিপদ, তার মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে। কি বলছেন বাবা? বাবা বাবা আমার স্বামীকে বাঁচান বাবা। তোমার স্বামীকে বাঁচাতে পারবে কেবলমাত্র পরিস্থানের পরীরা। এজন্য তোমাকে 45,000 টাকা পাঠাতে হবে। এই আমি তোর জন্য পরিস্থানের স্বর্ণ দিয়ে তৈরি করা স্বর্ণের মূর্তি নিয়ে এসেছি। একটি নতুন পাতিলে ভরে 15 দিন মাটির নিচে রেখে দিবি, তাহলে পাতিল ভর্তি স্বর্ণ পাবি। দেখি যে ওই পাতিলে যে সোনার বোতলটা ছিল সেটা লোহার, আর কোনো স্বর্ণও নেই। এই 15 দিনের মধ্যে জিনের বাদশা আপনাকে একবারও কল করেনি? না স্যার। স্যার, জিনের বাদশা মানে প্রতারক চক্র, ওদের কাজ শেষ হয়ে গেলে কেন ফোন দেবে স্যার? এই নাম্বারটা থেকে গত 17 তারিখে 30,000 টাকা পাঠানো হয়েছে। এইটা কার নাম্বারে বা কার কাছে পাঠানো হয়েছে বলতে পারবেন? অনেক লোকই তো আছে, কিন্তু আমরা কারটা খেয়াল রাখবো। এই নাম্বার থেকে জিনের বাদশা সে যে আমার কাছ থেকে 3 লক্ষ টাকা স্যার হাতিয়ে নিয়েছে। তাহলে আপনি এই কথা পুলিশকে জানাননি কেন? স্যার পুলিশকে বললে আমার ছেলের ক্ষতি হবে তাই। আপনার ছেলের কিছুই হবে না, তবে আপনি যদি আরো আগে আমাদেরকে জানাতেন তাহলে অনেকেই প্রতারণার হাত থেকে বেঁচে যেত। গত পর্বে আমরা দেখেছি জিনের বাদশা সেজে একটি প্রতারক চক্র সাধারণ মানুষকে ফাঁদে ফেলে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ সম্পদ আর স্বর্ণালংকার হাতিয়ে নিচ্ছে। পুলিশ হন্যে হয়ে তাদেরকে খুঁজছে, কিন্তু তাদের নাগাল পর্যন্ত পৌঁছতে পারছে না। অন্য কাউকে সেই প্রতারক চক্র বোকা বানানোর আগেই পুলিশ তাদের ধরতে চায়, আর তাই হানিফের কথার সূত্র ধরে পুলিশ একটা ক্লু পেয়েছে। সেই ক্লু ধরেই প্রতারক চক্র পর্যন্ত পৌঁছতে চায় পুলিশ। দর্শক, যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ফাদের এবারের পর্বে আমরা দেখব পুলিশ সেই প্রতারক চক্রকে ধরতে পারে কি না। স্যার আসবো? আসো। স্যার। হ্যাঁ, বসো। হ্যাঁ নাহিদ, কেসটার কি খবর? স্যার, যে নাম্বারটাতে সবচেয়ে বেশি কথা হয়েছিল ওই নাম্বারের মালিকের সাথে কথা বলেছি স্যার। তিনি নিজেও স্যার জিনের বাদশার দ্বারা প্রতারণার শিকার। তার মানে দাঁড়াচ্ছে এই কেসটা আমরা কোনো তথ্য বা ক্লু খুঁজে পাচ্ছি না। স্যার, আমি একটা সূত্র পেয়েছি স্যার। কি সেই সূত্র? স্যার, আমি ভুক্তভোগী কয়েকজনের সাথে কথা বললাম, কথা বলে একটা বিষয় কমন পেয়েছি। যে রাতে ওরা পীর বাবার দরবার থেকে আসে ওই রাতেই জিনের বাদশা কল করে। তাহলে তুমি বলতে চাচ্ছ পীর বাবার সাথে জিনের বাদশার মানে প্রতারক চক্রের কোনো সংযোগ আছে? স্যার হতে পারে, আবার এমনও হতে পারে স্যার এই বাবাই জিনের বাদশা। নাহিদ, তুমি জানো এই পীর দরবেশ একটা সেন্সিটিভ বিষয়। জি স্যার। শক্ত প্রমাণ ছাড়া আমরা কোনো অ্যাকশনে যেতে পারবো না। স্যার, আমি একটা কৌশল অবলম্বন করতে চাই স্যার। কি সেই কৌশল বলো? স্যার, আমি একজন সাধারণ মানুষ সেজে আমার বোনের বিয়ে হচ্ছে না বা এরকম কিছু স্যার, আমি সেজে তার কাছে যেয়ে তার কাছ থেকে কোনো কিছু মানে আমি একজন ভুক্তভোগী হয়ে তার কাছে যেতে চাই স্যার। স্যার, আমি এই পথ অবলম্বন করতে চাই স্যার। হ্যাঁ, তোমার পরিকল্পনা সুন্দর। তুমি তোমার পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাও। যতটুকু সহযোগিতা লাগে আমি তোমাকে হেল্প করবো। জি স্যার। ঠিক আছে, তুমি এখন আসো। মাওলা আল্লাহ সব, বাকি সব মিথ্যা। ওম বম খুশি, বাবা খায় বান্দা খুশি। বাবা 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 আমার বোনের বিয়ে হচ্ছে না বাবা, সম্বন্ধ আসে আর ভেঙে যায়। কত জায়গায় গিয়েছি, কত টাকা খরচ করেছি, কিন্তু কোনো লাভ হচ্ছে না বাবা। বাবা আপনি কিছু করেন বাবা। হক মাওলা আল্লাহ সব, বাকি সব মিথ্যা। তোর বোনের বিয়ে তাবিজে ভরে গভীর পানির নিচে মাটিতে গেঁথে রেখেছি। এর থেকে উদ্ধারের উপায় কি বাবা? উপায় আছে। গভীর পানির নিচ থেকে তাবিজটা তুলে পুড়ে ফেলতে হবে, তবেই তোর বোনের বিয়ে হবে। বাবা কোথায় আছে? আপনি ছাড়া তো আর কেউ জানে না বাবা। বাবা আপনি একটু আমাকে সাহায্য করেন বাবা, আপনি যা বলবেন আমি তাই করবো বাবা। কাল সকালে ঘুম থেকে উঠে পবিত্র হয়ে 101 টাকা মসজিদে দিবি মোমবাতি আগরবাতি কেনার জন্য। দিয়ে আসবো বাবা, দিয়ে আসবো। হক মাওলা, এবার তুই চলে যা, আর তোর মোবাইল নাম্বারটা আমার খাদেমের কাছে দিয়ে যা, ওটাও খুলে দেব। 0191
হোম বোম ভুসি, বাবা খায় বান্দি খুশি। হক মাওলা, আল্লাহ সব, বাকি সব মিথ্যা। তুই এবার বাড়ি চলে যা, শান্তি। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। বাবা 3টা বাজে, ওই যে বোনের বিয়ে নিয়ে আজকে যে আসলো তার একটু সমাধান কইরা দেন না। ফোন দাও। প্র্যাকটিস করতে হয় রে, প্র্যাকটিস করতে হয়। বসে থাকার ভালো প্র্যাকটিস না থাকলে আসরে গিয়া বসা যায় না। জলদি ফোন কর। বাবা রিং হচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আমি একটি কথা বলবো, শুনবে বাবা? জি বলুন। তাইলে বাবা তোমার পবিত্র মুখখানা দিয়ে বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বাবারে, আমি কে, কোথা থেকে এবং কেন ফোন করেছি তুমি কি বলতে পারবে বাবা? জি না, আমি কি করে বলবো? আল্লাহ পাকের ইচ্ছায় আমি তোমাকে কল করেছি। তুমি কি আমার কথা শুনবে বাবা? জি বলুন। তুমি তোমার বোনের বিবাহ নিয়ে খুবই পেরেশানিতে আছো, তাই না বাবা? জি। আপনি কি করে জানলেন? দেখো বাবা, আমরা হলাম জিন জাতি আর তোমরা হলে মানব জাতি। মানব জাতির সমস্ত খোঁজ খবর আমাদেরকে জানতে হয়। আমার বোনকে নিয়ে খুব সমস্যায় আছি, বারবার ওর বিয়ে ভেঙে যাচ্ছে। আপনারা যদি কিছু করতে পারতেন তাহলে আমার খুব উপকার হতো। আপনারা যা বলবেন আমি তাই করতাম। দুনিয়ার বুকে তোমার ব্যবসায় কিছু টাকা অসৎ আছে, সেটা দান করলে সমস্ত বালা মুসিবত দূর হয়ে যাবে। আমি তো জানি না কত টাকা অসৎ আছে, যদি আপনি বলে দেন তাহলে আমি দান করে দেব। তোমার ব্যবসায় 4,01,000 টাকা অসৎ আছে, এটা দান করলে তোমার মঙ্গল হবে, তোমার বোনের বিয়ে হবে। তাহলে এই টাকাটা মসজিদে দান করে দিলে হবে? হ্যাঁ, তবে যে কোনো মসজিদে দান করলে হবে না। সিরিয়ায় একটি মসজিদ 12 বছর ধরে নির্মাণাধীন আছে, ওই মসজিদে দান করতে হবে। তাহলে সিরিয়ায় গিয়ে দেয়া তো আমার পক্ষে সম্ভব না, আপনার মাধ্যমে দিলে কি হবে? ঠিক আছে, মানব জাতির কল্যাণে আমরা কাজ করি। টাকাটা বিকাশে পাঠাবে, কালকে আমি তোমাকে বিকাশ নাম্বার দিব। তাহলে সকালে 50,000 1 টাকা পাঠাই, বাকিটা পরে দেব। একসাথে পাঠাতে পারবে না বাবা? এখন তো এত টাকা নেই। ঠিক আছে বাবা, যা আছে সেটাই পাঠাও। এখন তুমি সালাম দিয়ে কলটা কেটে দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার আসি স্যার। হ্যাঁ নাহিদ আসো। স্যার হ্যাঁ বসো। নতুন কোনো খবর পেয়েছো? স্যার একটা ভালো খবর আছে স্যার। কি খবর বলো? স্যার গত রাতে জিনের বাচ্চা আমাকেই ফোন দিয়েছিল স্যার। স্যার কণ্ঠটা মাশাআল্লাহ স্যার। তাই নাকি? স্যার তোমাকেই কল করেছে? তাহলে এক কাজ করো, এই জিনের বাদশা স্থান পরিবর্তন করার আগেই তাকে গ্রেপ্তার করে নিয়ে আসো। স্যার আরেকটা খবর আছে স্যার। স্যার জিনের বাচ্চা আজকে আমাকে একটা নাম্বার দেওয়ার কথা, বিকাশ নাম্বার, টাকা পাঠানোর জন্য। তাহলে তো আমাদের এই বিকাশ নাম্বার পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, কেননা এই বিকাশ নাম্বারে টাকা পাঠানোর নাম করেই তাকে আমরা হাতে নাতে ধরতে পারবো। জি স্যার। আর স্যার যদি এটা আমরা মিস করে যাই তাহলে যে বিকাশের দোকান থেকে টাকা তুলতে আসবে ওই বিকাশের দোকানদারকে দিয়ে স্যার আমরা কৌশল নাম নাম্বার ছবি তুলে রাখবো স্যার। এটা বিকাশের দোকানদারকে দিয়ে করাবে না অন্য কাউকে নিয়োগ দিবে? স্যার যদি দোকানদার ওই চক্রের সাথে জড়িত না থাকে তাহলে সে অবশ্যই করবে স্যার। তাহলে আর কি, আর বিকাশ নাম্বার পাওয়া পর্যন্ত অপেক্ষা করি। স্যার স্যার একটু স্যার। হ্যাঁ স্যার বিকাশ নাম্বার দিয়েছে স্যার, টাকা পাঠাতে বলে। তুমি তাহলে ফোন দিয়ে দেখো এটা কোনো বিকাশ দোকানের নাম্বার কি। হ্যালো, এটা কি বিকাশের দোকান? এইমাত্র একটা লোক আপনার বিকাশ নাম্বার দিয়েছে, আপনি কি তাকে চিনেন? হ্যাঁ না তো উত্তর দিবেন। আমি কে? আমি পুলিশ থানা থেকে বলছি। কি চিনেন না? শুনুন, ওই লোকটা একটা প্রতারক,
এখন আমি আপনার বিকাশ নাম্বারে 50,001 টাকা পাঠাবো। ও টাকা নেওয়ার সময় আপনি কৌশলে ওর নাম এবং ছবি তুলে রাখবেন। কি পারবেন না? পারবেন? ভেরি গুড স্যার, পারবে স্যার। ঠিক আছে, তুমি আর দেরি করো না, তুমি তোমার টিম নিয়ে এখন বেরিয়ে পড়ো। জি স্যার, আমি এখনই যাচ্ছি স্যার। ঠিক আছে। কথায় আছে চোরের 10 দিন আর গৃহস্থের 1 দিন। প্রতারক চক্রকে ধরার জন্য পুলিশ ছদ্মবেশ ধারণ করে তাদের পরিকল্পনা চালিয়ে যায়, আর প্রতারক চক্র পুলিশের পাতা ফাঁদে পা দিয়ে বসে। বিকাশের দোকানে প্রতারক চক্রের এক সদস্যকে ডেকে নিয়ে আসা হয় টাকা দেবার জন্য, যেখানে পুলিশও উপস্থিত হয় তাকে ধরার জন্য। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি কল দিয়েছিলাম, প্রতারকের নাম ও ছবি মোবাইল নাম্বার এগুলো রাখতে পেরেছি। ছবি রাখতে পেরেছি কৌশলে, কিন্তু ফোন নাম্বার রাখতে পারিনি। ছবিটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন। ঠিক আছে, নাম্বারটা বলুন। পাঠিয়ে দিচ্ছি। ধন্যবাদ। আর একটা কথা, এখন থেকে যদি বেশি টাকা লেনদেন হয় অবশ্যই জাতীয় পরিচয়পত্র রাখবেন, ঠিক আছে? জি না। আশেপাশে কখনো কোথাও দেখেন নাই? জি না। ওকে, থ্যাংক ইউ। কখনো দেখছেন? না। কখনো দেখছেন না? দেখেন ভালোভাবে। দেখছি। চিনেন না? ভালোভাবে একটু দেখেন। দেখছি। একে চিনেন? জি না, চিনি না। আশেপাশে দেখছেন না? জি না। একটু ভালোভাবে দেখেন। না, চিনি না। কোথাও দেখেন না? চিনেনও না? স্যার, ভাই দর্শক, স্যার, হ্যাঁ বসো। আমাদের চাপ বেড়েই চলেছে। ভাই মামলাটার কি খবর? প্রতারকদের ধরতে পারলে? না স্যার, ধরতে পারিনি এখন, তবে ছবি এসে আমার হাতে পৌঁছেছে স্যার। কই দেখি। স্যার এই যে, এই লোকটাই স্যার টাকা নিয়েছে। হ্যাঁ, দেখতে তো অনেকটা প্রতারকের মতোই মনে হচ্ছে। তুমি এক কাজ করো, এই ছবিগুলো প্রত্যেকটা থানায় দিয়ে দাও, তোমাদের সোর্স আছে এদেরকেও দিয়ে দাও। খুব দ্রুত সময়ের মধ্যে হাজতখানায় চাই। স্যার অলরেডি আমি সব থানাতে ছবিটা পাঠিয়ে দিয়েছি, আর সোর্সের কাছে স্যার আজকের মধ্যে দিয়ে দেবো স্যার। দেখো না হিট, ইদানিং প্রতারণার মাত্রা বেড়েই চলেছে। এই মামলাটা আমাদের দ্রুত নিষ্পত্তি করতে হবে। স্যার আশা করি খুব তাড়াতাড়ি পুরো প্রতারক চক্রকে ধরতে পারবো স্যার। ঠিক আছে, তুমি এখন আসো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোর হোয়াটসঅ্যাপে একটা ছবি পাঠিয়েছি, দেখ। খুব দ্রুতই ওর সন্ধান চাই। জি স্যার, পেয়ে যাবেন, কিন্তু আমার দিকে একটু নেক নজর রাখেন স্যার। তুই যদি ওর সন্ধান দিতে পারিস তোকে খুব ভালো মানের একটা পুরস্কার দেবো, ঠিক আছে? স্যার তাহলে মনে করেন পেয়ে গেছেন। এত কথা বলিস না তো, তাড়াতাড়ি কাজে নেমে পড়, আর সন্ধান পাওয়ার সাথে সাথে আমাকে জানাবি, ঠিক আছে? জি স্যার। আসসালামু আলাইকুম। ওকে। ওয়ালাইকুম আসসালাম। বেলাল, দ্রুত সিভিলে রেডি হও, আমি বের হব। ওকে। ভাই
এই ফ্লোটারে ছিলেন দেখেন তো না ভাই দেখি না। ভালো করে দেখেন। না ভাই দেখি না। আমি তো শুনছি এই এলাকায় আছে। না ভাই দেখি না। দেখি দেখেন না। স্যার আপনারা কই? কেন এলাকায় আছি। স্যার যারে খুঁজতেছেন তারা তো পাইছি। কোথায়? আচ্ছা বন্ধু, বিয়ের জন্য এত উতলা চলবে? আর আগে এলাকায় আসো, মেয়ের খোঁজ খবর নাও, তারপর সিদ্ধান্ত নাও। বলতে থাক। আর আগে এলাকায় আসো, এসে গোপনে মেয়ের খোঁজ খবর নাও, তারপরে ঘটক পাঠাও। আর আমি তো সব ঘর বাড়ির খোঁজ খবর নিয়েছি, আমি এক্ষুনি মেয়ের ঠিকানা পাঠাচ্ছি। আচ্ছা ঠিক আছে, পাঠা। বেলাল, জি স্যার। এটাই হচ্ছে প্রতারকের লোকেশন। তাহলে দেরি করছি কেন স্যার, চলেন। চলো। ভাইজানের বাড়ি কে আনে? কেন? এই আমার বন্ধুর জন্য একটা মেয়ে দেখতে আসছি তো। খসি শিকদারের মেয়ে তামান্না। কোন খসি শিকদার? যে বড় শিকদার বাড়ির খসি শিকদার, ওর মেয়ে তামান্না। চিনি না ভাই। আপনাদের এখানে আশেপাশে কোনো বাজার নাই? আছে তো, গোপালপুর বাজার। হ্যাঁ, এই গোপালপুর বাজারে তো ওদের দোকান আছে। কিসের দোকান? প্লাস্টিকের দোকান, যে প্লাস্টিকের গামলা, গ্লাস, মগ, জগ এগুলি বিক্রি করে। না, চিনি না ভাই। ঠিক আছে ভাই, আপনার কষ্ট দিলাম। আপনারা আমাদের সাথে থানায় চলো। কেন স্যার? আমি থানায় যাবো কেন? থানায় গেলে বুঝতে পারবি। আবির স্যার চলেন স্যার। সময় গড়িয়েছে অনেকখানি। পুলিশ আর প্রতারক চক্রের সাথে চলতে থাকা ইঁদুর বেড়াল খেলার শেষ আসলে কোথায়? দেখা যাক কতটুকু পানি গড়ালে অবশেষে রহস্যের কূপ উন্মোচিত হয়। পুলিশের হাতে ইতিমধ্যেই প্রতারক চক্রের এক সদস্যের ছবি পৌঁছেছে। পুলিশ তাকে হন্যে হয়ে খুঁজছে। সোর্সের তথ্যের ভিত্তিতে অবশেষে সেই প্রতারক চক্রের সদস্য আলমকে গ্রেফতার করতে সমর্থ হয় পুলিশ। ইন্টারোগেশন সেলে চলছে তার জিজ্ঞাসাবাদ। তোমার নামই আলম? জি স্যার। তো কতদিন ধরে এই প্রতারক চক্রের সাথে জড়িত? স্যার, প্রতারক চক্রের সাথে আমার কোনো সম্পর্ক নেই স্যার। তুমি যে প্রতারক চক্রের সাথে জড়িত সেটা কিন্তু আমরা জানি। সত্যি কইতেছি স্যার, তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই স্যার। মাঝে মাঝে বিকাশে টাকা আসতো, আমি টাকা তুলে দিতাম, তার বিনিময়ে আমার কিছু টাকা দিত। বুঝতে পেরেছি। সহজ কথায় কাজ হবে না, কিছুই স্বীকার করবে না, অন্য ব্যবস্থা নিতে হবে। তোমার পা উপরে ঝুলিয়ে পেটাবো নাকি কারেন্ট শট দেবো বলো? আমার কিছু করবে না স্যার, করতেছি স্যার, করতেছি। বাহ, শুভ বালকের মতো সবকিছু বলে ফেলো। স্যার, আমি ওই দলের কাউকে চিনি না স্যার, তবে আবুল নামে একজন আমাকে দিয়ে টাকা উঠাইতো স্যার, আমি শুধু তাকেই চিনি স্যার। এই আবুলটা কে? কোথায় থাকে? ঠিকানা বলো। লেখ স্যার। ঠিক আছে, এই আবুলকে ধরে আনার ব্যবস্থা করতেছি, ততক্ষণ তুমি জেল হাজতেই থাকো। স্যার, আমি তো সব বলে দিলাম স্যার, আমি তো কোনো অপরাধ করি নাই স্যার, আমার ছেড়ে দেন স্যার। তুমি একটা প্রতারক চক্রের প্রতারণার কাজে সহযোগিতা করতে, এটা কি অপরাধ নয়? জি স্যার। তুমি যে অপরাধ করেছো তার জন্য তোমার শাস্তি পাওয়া উচিত। তাই যতক্ষণ পর্যন্ত তোমাকে কোর্টে পাঠানো না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তুমি থানা কাস্টডিতেই থাকো। জি স্যার। স্যার, আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছে গেছে, ওরা কাজ করছে স্যার। না স্যার, কোনো সমস্যা নেই। জি স্যার। জি, কোনো দরকার হলে স্যার আমি আপনাকে অবশ্যই জানাবো স্যার। জি, আসসালামু আলাইকুম স্যার।
নাহিদ আলম কিছু স্বীকার করলো? না স্যার, স্যার আলম এই প্রতারণার সাথে সরাসরি জড়িত নয় স্যার, ওকে ব্যবহার করা হয়েছে। আচ্ছা, যারা এই প্রতারণার সঙ্গে জড়িত তাদের কারো নাম বলেছে বা ঠিকানা দিয়েছে? স্যার আলম আবুল নামে একজনের কথা বলেছে স্যার, তার ঠিকানা দিয়েছে। তাহলে আর কি, আবুলকে ধরে নিয়ে আসার ব্যবস্থা করুন। জি স্যার, আমি এখনই বের হয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আচ্ছা, আবুলের বাড়ি কোথায় বলতে পারবেন? ওই বাড়িতে। ধন্যবাদ আবুল। এইটাই আবুলের বাড়ি, তোমরা সতর্ক থাকবা, কোনোভাবেই যেন পালাতে না পারে। ইয়েস স্যার। বেলাল, আমরা সাইডে আছি, তুমি ডাকো। আবুল ভাই, আবুল ভাই বাড়ি আছেন? কে আপনি? আপনাকে তো চিনলাম না। আমাকে নিশ্চয়ই চেনো। স্যার আপনি? ওই আবুল থাম কইতাছি, ওই থাম। স্যার 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 আমাকে ধরতেছেন কেন? আমি কি করছি? তুই যদি কিছু না করিস তাহলে দৌড়াতেছিলি কেন? স্যার স্যার ভয়ে, ছোটবেলা থেকে পুলিশ দেখলে আমার ভয় করতো। দেখছেন না স্যার কি ইনোসেন্ট বয়? ইনোসেন্ট বয় থানায় নিয়ে 22 ডলার দিলে তোর ইনোসেন্টগিরি বের হয়ে যাবে। এ নিয়ে চলো, চল। স্যার স্যার আমি কিছু করি নাই। আমার কথা বলে বাবার খাদেম ওরফে আবুল হোসেন, কত বছর ধরে প্রতারণা করছো? আর এই প্রতারণার সাথে কে কে যুক্ত? স্যার কি বলছেন স্যার? আমি কোনো প্রতারণার সঙ্গে জড়িত না স্যার, আমি তো বাবার খাদেম। তুমি যে মিথ্যে বলছো এর যথেষ্ট প্রমাণ রয়েছে আমাদের হাতে, কেননা তোমাদের সহযোগী আলম সে এখন আমাদের থানা কাস্টডিতে বন্দী। স্যার কি বলছেন? আমি মিথ্যে বলছি না স্যার। দেখো আবুল হোসেন, এই আলমের মাধ্যমে তোমরা প্রতারণার সকল টাকা পয়সা বিকাশের মাধ্যমে লেনদেন করতে, সে সব কিছু স্বীকার করেছে। এবার তুমি স্বীকার করো এই চক্রের মূল হোতাকে। স্যার আলম তো মিথ্যে বলেছে স্যার। আলম মিথ্যে বলেছে? বেশ তো, তাহলে সত্যিটা আবার তুমি বলো যে বাবাই তোমাদের মূল হোতা। স্যার আমি বাবার খাদেম, সে তো মানুষের উপকার করতো, সে জিনের বাসা সে যে প্রতারণা করতো সেটা তো আমি জানি না স্যার। অনেক হয়েছে, আর মিথ্যে বলে লাভ নেই। তোমার বাবার প্রতারণার সকল অর্থ তোমার মাধ্যমে লেনদেন হতো, আর তুমি বলছো বাবা সম্বন্ধে কিছুই জানো না। স্যার সত্যি বলতেছি স্যার, আমি কিছু জানি না স্যার। জানো না? জানবে। এই লাঠিটা যখন আমি সঠিকভাবে ব্যবহার করব ঠিক তখন জানবে। এখন সময় আছে, বলো বাবার সাথে তুমি কিভাবে যুক্ত হয়েছো? স্যার আমি একদিন বাবার দরবারে যাই, তারপর হক মাওলা, আল্লাহ সব, বাকি সব মিথ্যা। বাবা আমার চাকরি বাকরি কিছুই হচ্ছে না, পরিবারে অশান্তি, উঠতে বসতে শুধু কথা শোনায়। আপনি কোনো কিছু একটা করেন যেন আমার চাকরিটা হয়। আমার খাদেম হয়ে যাও, মানুষের সেবাও হলো, তোমার সংসারও চলল। এত ভাববার কি আছে? তোকে আমার ভালো লেগেছে তাই বললাম। কত মানুষ বসে আছে আমার খাদেম হওয়ার জন্য। আচ্ছা আমি রাজি। হক মাওলা, আল্লাহ সব, বাকি সব মিথ্যা। বুম বুম খুশি, বাবা খায় বান্দা খুশি। বাহ, তোকে দিয়ে হবে। স্যার সেই থেকে আমি বাবার খাদেম। হ্যাঁ, আর এই খাদেম হয়েই তুমি বাবার প্রতারণার সকল অর্থ লেনদেন করতে, আর তুমি কিনা বলছো কিছু জানো না? স্যার আমি জানতাম তার ভক্তরা ও রুগীরা টাকা পাঠাতো, কিন্তু সে যে প্রতারণা করতো সেটা আমি জানতাম না স্যার। দেখো আবুল হোসেন, এ পর্যন্ত অনেক সময় তুমি আমার নষ্ট করেছো, আর তুমি যে সত্যিটা জানো এটা কিন্তু আমি জানি, আর তোমার মুখ থেকে কিভাবে সত্যিটা বের করতে হয় এটা আরো ভালোভাবে জানি। স্যার আমি বলছি স্যার, একটু পানি খাবো স্যার। গুড, খাও। এবার বলো এই চক্রের সাথে তুমি কবে থেকে যুক্ত হয়েছো, আর কারা কারা এর সদস্য?
স্যার একদিন বাবা তার রুমে ডেকে আমাকে বলে, শোনো, তোমার মতো আমিও চাকরির পিছনে ঘুরছি। যখন কোনোভাবেই আমার চাকরি হয় না, তখন বাধ্য হয়ে আমি ওই পথে আসছি। তুমি আমার সাথে থাকো, অনেক উপার্জন করতে পারবা। আমি অসৎ পথে টাকা উপার্জন করতে চাই না। আমাদের সমাজে কয়জন সৎ লোক আছে? প্রত্যেকটা মানুষ যার যার অবস্থানে অসৎ। তা নাহলে বেশিরভাগ চাকরির ক্ষেত্রে ঘুষ লাগবে কেন? একটা অফিসে কাজের জন্য গেলে সেখানে ঘুষ লাগবে কেন? ওই কাজটা করাই তো তাদের দায়িত্ব। তারা তো সেই জন্যই রাষ্ট্রের কাছ থেকে বেতন পায়। আপনার কথাগুলো ঠিক, তারপরও ভালো মানুষ না থাকলে পৃথিবী এত সুন্দর হতো না। তোমার কথা শুনতেই সুন্দর, বাস্তবতা ভিন্ন। টাকা না থাকলে মানুষ তোমাকে সম্মান করবে না, ভালোবাসবে না। টাকা থাকলে মানুষ তোমাকে মূল্যায়ন করবে, সম্মান করবে, ভালোবাসবে। মানুষের কথা বাদ দাও, নিজের পরিবারের কথা ভাবো। তোমার পরিবার তোমার সাথে আগে কীরকম ব্যবহার করতো, এখন কেমন ব্যবহার করে? আপনার কথাই ঠিক, আমি রাজি। এবার বলো, তোমার বাবা ছদ্মবেশে জিনের বাদশা, সে কোথায় থাকে? স্যার দিনের বেলা সে বাড়িতে থাকে, আর রাত হলে দরবারে যায়। সে বাড়িতে থাকে? গুড, বেশ তো। বাড়ির ঠিকানাটা বলো। ঠিক আছে, তোর বাবাকে ধরে আনার আগ মুহূর্ত পর্যন্ত আপাতত তুমি জেলখানাতেই থাকো, দেখছি কি করা যায়। স্যার আমাকে ছেড়ে দেন স্যার। স্যার স্যার নাহিদ, একটু তাড়াতাড়ি রুমে আসো। হ্যাঁ নাহিদ, প্রতারক চক্রের মূল কালপিট হচ্ছে জিনের বাদশা ওরফে বাবা, আর তার সহযোগী হচ্ছে তার নিজ খাদেম। তুমি দেরি করো না, তোমার টিম নিয়ে দ্রুত বেরিয়ে পড়ো, ওদেরকে গ্রেপ্তার করে নিয়ে আসো। স্যার বাবার ঠিকানা বলেছে? হ্যাঁ ঠিকানা বলেছে, আমি হোয়াটসঅ্যাপে তোমাকে দিয়ে দিচ্ছি। ঠিক আছে। ইন্টারোগেশন সেলে দরবেশ বাবা বা ফকির বাবার খাদেম জানায় সে শুধু বিকাশের টাকা তুলতেই সাহায্য করত, যার বিনিময়ে সে কিছু টাকা পেত। কিন্তু প্রতারক চক্রের মূল হোতা হচ্ছে দরবেশ বাবা বা জিনের বাদশা। খাদেমের দেওয়া ঠিকানা অনুযায়ী পুলিশ ছুটছে সেই দরবেশ বাবার খোঁজে। এটাই হচ্ছে জিনের বাচ্চা, মানে প্রতারক চক্রের মূল হোতার বাড়ি। খুব সাবধান, অ্যালার্ট থাকবে। হ্যাঁ, পজিশন নাও, আমি ভিতরে যাচ্ছি। বাসায় কেউ আছেন? কেউ আছেন বাসায়? আমি একটু পানি খাবো, একটু পানি খাওয়াবেন? কি ব্যাপার, আপনারা এবার ঢুকছেন কেন? কারা আপনারা? আমাদেরকে চিনতে পারছেন না? আপনি না জিনের বাচ্চা, সবাইকে চিনতে পারেন। জিনের বাচ্চা? কিসের জিনের বাচ্চা? যাতা বলতেছেন? যাতা বলতেছি না, থানায় নিয়ে 2-4 ঘা দিলে ঠিক বুঝতে পারবেন যাতা বলতেছি না সঠিক বলতেছি। আমি একজন সম্মানী লোক, আমার সাথে এটা করতে পারেন? আমি কি করতে পারি আর না পারি সেটা তোমার কাছ থেকে শিখতে হবে না। বেলাল, রুমটা ভালো করে খুঁজে দেখো তো, কোথাও কিছু পাওয়া যায় কিনা। থাকার রুম, গরিবের থাকার রুম। ওটা শুক্রবার দিন আমার সাথে স্যার পাওয়া গেছে, দাড়ি, তসবি, জুব্বা স্যার, 2টা মোবাইল। ঠিক আছে, আমি তোমাকে খাওয়াবো।
দরবেশ বাবা, জিনের বাদশা, আর কি নাম আছে আপনার? কি নামে ডাকবো আপনাকে? দরবেশ বাবাটা ঠিক আছে, দেখেন আমি কিন্তু জিনের বাচ্চা না। দেখুন দরবেশ, আপনার বিশেষ খাদেম আবুল আমাদের হাতে বন্দি, সে সব কিছু স্বীকার করেছে। এবার আপনার পালা, ভালোই ভালোই সব কিছু স্বীকার করে নেন। আবুল একটা নাদান বাচ্চা, সে মিথ্যা বলেছে। তাই না? বেশ তো, আপনি তো অনেক জ্ঞানী, মহাজ্ঞানী। এবার সত্যিটা ভালো ভালো স্বীকার করেন। কত বছর যাবৎ এই প্রতারণা করছেন? আপনার সঙ্গে কে কে জড়িত? কতজন মানুষকে ঠকিয়েছেন? আর কত টাকা হাতিয়ে নিয়েছেন? ভালোই ভালো স্বীকার করেন। স্যার আমি দরবেশ এইটাই জানি, আর কোনো কিছু জানি না। বুঝতে পারছি, সব পাপী, সব অপরাধী এভাবেই কথা বলে। আর কি করে সত্যিটা বের করতে হয় সেটা আমিও ভালো জানি। সত্যিটা বলবেন না বের করে নিব? গুড, বলেন তাহলে এবার। স্যার আমি একটা চাকরির জন্য অনেক জায়গায় ঘুরছি, কোথাও আমার চাকরি হয় না। যখন আমি সব জায়গা থেকে ফেরত আসছি তখন এই রাস্তায় আসছি। আমি এই পর্যন্ত প্রায় 50-60 জনের সাথে প্রতারণা করছি, 10 থেকে 12 কোটি টাকা ইনকাম করছি। যে মহিলার জিডির কারণে আমাকে ধরছে মন্টু, উনি নিজেই কিন্তু প্রথম আমার আস্তানায় গেছে, ওনার স্বামীর সমস্যার কথা বলছে, ওনার স্বামীর জন্য দোয়া চাইছে। তখন আমি বুঝলাম যে ওনার স্বামী বিদেশে থাকে, অনেক টাকা আছে, তখন আমি তারা টার্গেট করছি। কৌশলে তার ফোন নাম্বারটা নিই, তারপরে গভীর রাতে জিনের বাচ্চা সেজে কল করি। বিদেশির ওই বউয়ের নাম কি? অন্তু। অন্তু ফোন নাম্বারটা মুখস্থ আছে? অবশ্যই। নাম্বারটা তো হ্যালো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। তোমাকে একটা কথা বলবো, শুনবে মা? জি বলেন। তাইলে মা তোমার পবিত্র মুখ খানা দিয়ে বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মারে, আমি কে, কোথা থেকে, কেন কল করেছি বলতে পারবে মা? না। আমি আল্লাহ পাকের একজন পবিত্র উলিয়ার দরবার শরীফের মাজার থেকে ফোন করেছি। জি। আল্লাহ পাকের ইচ্ছায় যে কারণে তোমাকে কল করেছি সেটা কি শুনবে মা? জি বলেন। তোমার স্বামী তো প্রবাসে থাকে, তাই না মা? জি। তোমার স্বামীর সামনে বড় বিপদ, তার মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে। কি বলছেন বাবা? বাবা বাবা আমার স্বামীকে বাঁচান বাবা। তোমার স্বামীকে বাঁচাতে পারবে কেবলমাত্র পরিস্থানের পরীরা। এজন্য তোমাকে 45,000 টাকা পাঠাতে হবে। তুমি কি পাঠাতে পারবে মা? বাবা পারবো বাবা, কিন্তু আমার কাছে তো 30,000 টাকা আছে। ঠিক আছে মা, তোমার স্বামী যাতে বিপদ থেকে বেঁচে যায় সে ব্যবস্থা করব। তবে 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 কি বাবা? আল্লাহ পাকের ইচ্ছায় আমরা জিন জাতি তোমার স্বামীকে বিপদ থেকে রক্ষা করেছি, এই কথা কাউকে বলতে পারবে না। না না, আমি কাউকে বলবো না। এমনকি তোমার স্বামীকেও না। ঠিক আছে, আমি ওকেও বলবো না। ঠিক আছে মা, তাহলে সালাম দিয়ে কলটা কেটে দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা ভালো চয়েস তোমার, ঠিক আছে। আপনার কথায় এত কি মধু আছে যে চেনা নাই জানা নাই এক কথাতে মানুষজন টাকা দিয়ে দেয়? যারা পীর ফকিরে বিশ্বাস করে, গভীর রাতে এরকম সুন্দর কণ্ঠ শুনলে তারা মনে করে সত্যি সত্যি দিনের বাদশা ফোন করছে। তাই নাকি? কি এমন কণ্ঠ আপনার? শুনুন তো দেখি, যে আপনার মধুর কণ্ঠ শুনে লোকজন টাকা পাঠিয়ে দিত। স্যার এটা খুব স্বাভাবিকভাবেই করতাম, নর্মাল কথাবার্তায় ভয়েসটা একটু মোটা করে বলতাম। ধরুন অন্তকেই যখন ফোন করেছি, ফোন করে বললাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মা কেমন আছো? তোমার স্বামী প্রবাসে আছেন, তার মহাবিপদ, মৃত্যুর সম্ভাবনা আছে। এটা বলার সাথে সাথে সে ভেঙে পড়ে।
সে আমার সাথে চুক্তিতে আসতে রাজি হয়। আমি বুঝি না, মানুষে তো বোকা হয় কি করে? তারপর কি হলো? অন্তু সকালবেলা বিকাশে 30,000 টাকা পাঠায়। প্রথম দফায় আমরা সফল হই। 3 দিন পরে অন্তুকে প্রলোভনের ফাঁদে ফেলে আবার ফোন করে বলি, কিরে প্রথম ধাপে তো সফল হয়েছি, এবার দ্বিতীয় ধাপ শুরু করি। হ্যাঁ করি বাবা, ফোন দেন। হ্যালো, আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো মা? আলহামদুলিল্লাহ। মা জননী, তোমার স্বামীর বিপদ কেটে গেছে। আলহামদুলিল্লাহ। তোমার কথাবার্তা আমার ভালো লেগেছে, তাই আমি তোমাকে সাহায্য করতে চাই। স্থানের স্বর্ণ দিয়ে তৈরি পুতুল দিতে চাই তোমাকে। এই পুতুল তুমি নতুন পাতিলে করে মাটির নিচে 15 দিন রেখে দেবে। 15 দিন পরে পাতিল স্বর্ণে ভরে যাবে। তুমি কি এটা গ্রহণ করতে রাজি আছো? হ্যাঁ বাবা, অবশ্যই। তাহলে তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ বাবা? তোমার ব্যাংকে যত টাকা আছে তার মধ্যে 5 লক্ষ টাকা হারাম এবং তোমার স্বর্ণ অলঙ্কারগুলো হারাম টাকায় কেনা। এই 5 লক্ষ টাকা এবং স্বর্ণ অলঙ্কারগুলো আল্লাহ রাস্তায় দান করে দিতে হবে। তুমি পারবে মা? হ্যাঁ বাবা, পারবো। তাহলে পাতাল বাবার মাজার শরীফে এগুলো দান করে দিতে হবে। পারবে মা? কিন্তু বাবা, আমি তো পাতাল বাবার মাজার শরীফ চিনি না। তাহলে তুমি টাকা এবং স্বর্ণ অলঙ্কারগুলো রেডি রাখবে। যে রাতে আমি তোমাকে স্বর্ণের পুতুল দেব সে রাতেই তুমি আমাকে টাকা এবং স্বর্ণ অলঙ্কারগুলো দিবে। আমি এগুলো পাতাল বাবার মাজারে পৌঁছে দিব। ঠিক আছে বাবা। তারপর কি জিনের বাদশা সেজে বন্ধুর কাছে আপনি এসেছিলেন? জি স্যার। এক রাতে আমি তার কাছে গিয়ে লাল কাপড়ে মোড়ানো একটা পুতুল দিয়ে বলি, বাবা এই যে টাকা পয়সা স্বর্ণ অলংকার সব। আমি তোর জন্য পরিস্থানের স্বর্ণ দিয়ে তৈরি করা স্বর্ণের মূর্তি নিয়ে এসেছি। একটি নতুন পাতিলে ভরে 15 দিন মাটির নিচে রেখে দিবি, তাহলে পাতিল ভর্তি স্বর্ণ পাবি। ঠিক আছে বাবা, আপনি যেভাবে বলবেন আমি ঠিক সেইভাবেই করব। তবে শোন, এই কথা যেন তুই আর আমি ছাড়া কেউ না জানে। না না বাবা, কেউ জানবে না বাবা, কেউ জানবে না। এবার তাহলে আমাকে বিদায় দে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা অন্তুকে ফাঁদে ফেলে 5 লাখ টাকা এবং 1,20,000 টাকার স্বর্ণ অলঙ্কার হাতিয়ে নিয়েছি। আপনারা কি করে বলছেন যে এদেরকেই ফাঁদে ফেলা যাবে? স্যার, আমরা এমন মানুষকেই ফাঁদে ফেলি যারা পীর ফকিরে বিশ্বাস করে। এদেরকে পরী এবং জিনের গল্প বলে ফাঁদে ফেলা সহজেই সম্ভব হয়। আচ্ছা, আপনাদের কখনো ভয় হয়নি যে যাদের সঙ্গে প্রতারণা করতেছেন তারা আইনের আশ্রয় নিতে পারে? ভয় হতো স্যার, কিন্তু আমরা মুঠোফোনে লেনদেন শেষ হওয়ার পরে তাদেরকে বলে দিতাম এ কথা যেন কাউকে না বলে। যদি কাউকে বলে তাহলে তাদের স্বামী অথবা সন্তান মারা যাবে। আসলে আমরা তাদের এমনভাবে মগজ দোলাই দিতাম, তখন আমরা যা বলতাম সবই তাদের কাছে সত্য মনে হতো। ঠিক আছে, যে তথ্যবত পেয়েছি আর আপনি যে স্বীকারোক্তি দিয়েছেন সে অনুযায়ী আমরা আদালতে চার্জশিট দাখিল করব আর বিচার করবে আদালত। দর্শক, কথায় আছে লোভে পাপ আর পাপে মৃত্যু। লোভ এমনই একটি অন্ধকার অতল গহ্বর যেখানে মানুষ শুধু পড়ে যেতেই পারে, কিন্তু তার থেকে বেঁচে ফিরতে পারে না। আর লোভের এই সুযোগটি কাজে লাগায় বেশ কিছু প্রতারক চক্র, যারা মানুষকে নিংড়ে তাকে নিঃস্ব করে মৃত্যুর মুখে ঠেলে দেয়। আজ এ পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে ভিন্ন কোনো রহস্যের গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবসময় যমুনা টেলিভিশনের সাথেই থাকবেন।